মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 21। আয়নার সামনে দাঁড়িয়ে রিপ গায়ে একটার সাথে একটা পাঞ্জাবি দিয়ে দেখছে তাকে দেখতে কেমন লাগছে। একটা তার পছন্দ হচ্ছে না। সে চেঁচিয়ে ডাকলো, এই ইস্যু, আমি কোনটা পরবো, তাড়াতাড়ি আয়, দেখিয়ে দে। রিপের ডাকে শুনে মনে চলে আসলো, হাসলো, বলল সে রেডি হচ্ছে। তুই ডাকে আসবে নাকি? রিপ হতাশে বসে পড়লো বিছানায়, বলল আমি কোনটা পরবো। মনে হাসলো, বলল এই তোর প্ল্যানটা কি বলতো? রিপ মাথা চুলকালো, বলল আজ সেই দিনটা, সুযোগ পেলে আজ সত্যি সত্যি বলে দেব। তোমাকে বলতে ভুলে গিয়েছি। মনে হা হয়ে তাকিয়ে রইল রিপের দিকে। রিপের পাশে ধপ করে বসে পড়লো। ও আল্লাহ, এই এই সুযোগটা কাজে লাগাচ্ছিস তুই? রিপ হাসলো, বলল আমি আমি বলেছি নাকি? ইস্যু নিজেই বলেছে সে ঘুরতে যাবে। মনে চিন্তিত ভঙ্গিতে বলে, তাহলে সেখানে পড়ে গিয়ে কি করবে? রিপ ভাবলো, ভেবে বলল, পরির জন্যই তো যাচ্ছে ইস্যু। বরদা নাকি পারমিশন দিয়েছে। মনে হো হো করে হেসে উঠলো, বলল আমার মেয়েটাকে থার্ড পার্সন বানিয়ে দিচ্ছিস নাকি ভাই? তোরা একা যা। রিপ মোনার দিকে ফিরে বলল, সত্যি ইস্যু কিন্তু পরি ছাড়া যাবে না। মোনা বলল, আমি চেষ্টা করে দেখি। দুজনের কথা শেষ করতে না করতে ঈশা এসে হাজির হলো। কলা পাথা রঙের শাড়ি পরালো, মাথার লম্বা চুলগুলো পিঠ পড়ে আছে, মুখে দীপ্তিময় হাসি, হাতের চুড়িগুলো টুংটাং আওয়াজ তুলছে। ঈশাকে দেখে মোনা হাসলো। রিপ দেখেনি। অন্যদিকে মুখ ফিরিয়ে দেখতে লাগলো কোন পাঞ্জাবি পরবে। ঈশা কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে তাকালো, বলল, রিপুদা তুমি এখনো শার্ট পরে আছো? মোনা বলল, পরিমা কোথায়, দেখে আসি। তোরা ঝগড়া কর। ঈশা কেমন কোমরে হাত দিয়ে বলল, কিছু বলছো না কেন? রিপ পাঞ্জাবি হাতে নিয়েই বলল, কোনটা পরবো বুঝতে পারছি না। ঈশা এগিয়ে গেল, রিপের হাত থেকে গাঢ় সোনালী রঙের পাঞ্জাবিটা কেড়ে নিল, রিপের গায়ের মতো করে দিয়ে বর্ণনা দিতে লাগলো, এই দেখো কেমন মানিয়েছে, কেমন সুন্দর লাগছে, খাপে খাপ মিলেছে। এই রঙের পাঞ্জাবি পরবে তুমি, কি সুন্দর মানিয়েছে তোমায়, এটাই পরবে, এটা পরো। মেয়েটি যদি একটিবার চোখ তুলে দেখতো তাহলে দেখতে পেত সুন্দর ছেলেটি তার সৌন্দর্যের এত বর্ণনা একটুও শুনছে না। সে বিমোহিত, সে মগ্ন তার সামনে দাঁড়ানো মেয়েটির মুখশ্রীতে, মেয়েটির নতুন রূপে। কিন্তু আফসোস, মেয়েটি খেয়াল করলো না, চোখ তুলে দেখলো না। পরিডাকে হুঁশ ফিরল রিপের। কি কি করতে করতে সে সরে পড়ল ঈশার সামনে থেকে। কি লজ্জা! এভাবে কি কেউ তাকিয়ে থাকে? ইস্যু কি ভাবলো কে জানে। তাই রিপুদা এত খারাপ। পরীর পরনে সাদা গোলাপি মিশ্রণের ফ্রক, হাতে ও অন্য রঙে দুইটা ফ্রক। ঈশার দিকে তাকিয়ে ফ্রক দুইটা দেখে বলছে, পিপি এ তো। ঈশা পরীকে দেখে হাসলো, ফিসফিস করে বলল, আমার মা। পরি তার কথার জবাবে বলল, এ তো। ঈশা আবারও ডাকলো, এই মা। পরি হেসে ঈশার বুকের মাঝে মুখ গুজিয়ে বলল, উম্মা। ঈশা তার মুখ দুহাতে আগলে নিয়ে গোলুমলু দুহাতে আদর দিয়ে বলল, আম্মা ডাকো। পরি ঈশার মতো করে ঈশার দুগাল আঁকড়ে ধরে ঈশার দুগালে লালা লাগিয়ে দিয়ে বলল, আম্মা। ঈশা এবার চোখের পানি চলে এলো, সে তা আড়াল করলো পরির কপালে চুমু দিয়ে, বলো, তুমি জানো আমিও তোমার মা, পিপি নই। আর তোমার বাবা ডক্টর। রিক আর মুনা ছুটে এলো। রিক বলল, দেখেছি শিশু, তিনটাই পড়বে নাকি? ঈশা হাসলো, পরির হাত থেকে ফ্রক দুটো দেওয়ার জন্য বলল, আমাকে দাও মা, সবগুলো কিভাবে পরবে? পরি দিল না, ডাকলো, রি রি মিনি। মিনি উড়ে আসলো, ডাকলো, যাবো। ঈশাও হাসলো, বলল, যাবে, ঠিক আছে, এখন পরির হাত থেকে কাপড়গুলো নিয়ে রেখে দিয়ে এসো পরির ঘরে। মিনি তাই করলো। ঈশা তার ঠোঁটের থেকে কেড়ে নিল দুটো ফ্রক, উড়ে চলে গেল। পরি মিনির পিছে ছুটতে ছুটতে ডাকলো, মিনি মিনি, না 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 না। রিক আর মোনা হাসতে হাসতে দৌড়ে গেল পরির পিছু। পরি ভ্যাভা করে কেঁদে দৌড়ে গেল মিনুর পিছু পিছু। মিনি ছুট দিয়েছে। রিপ যখন বের হলো রেডি হয়ে, ঈশা হঠাৎ মনে হলো আর যদি ডক্টর থাকতো তাদের সাথে কতই না ভালো হতো। রিপ বলল, কেমন লাগছে? ঈশা হাসলো, রিপের পাঞ্জাবির কালার ঠিক করে দিয়েছে বলল, সেই ঠিক লাগছে, ফটো তুলে পাঠাবে সে নীরার কাছে। বেচারি ক্রাশের ওপর আবার ক্রাশ খাবে। রিপ রেগে গিয়ে তাকালো ঈশার দিকে। ঈশা হাসতে হাসতে চোখ বন্ধ করে নিল। আর রিপ সেই হাসির মায়া জালে আবারও আটকে পড়ল। কখন ছাড়া পাবে সে জানে না। পরি রিকের কোলে চড়ে নেমে এলো নিচে। জাহির মিয়াকে দেখার সাথে সাথে রিকের কোল থেকে নেমে এলো। জাহির মিয়ার সামনে তাকিয়ে দৃষ্টি আকর্ষণ করার
চেষ্টা করলো, দেখতে চাইলো সে নতুন জামা পরেছে, কিন্তু জহির মিয়ার চোখের সামনে পত্রিকা, তাই পরি রাগ করলো, চোখে পানি টলমল করলো। রিকের দিকে তাকালো, রিক হেসে বলল, বাবা পত্রিকা সরাও আর আমার মেয়েকে দেখো, বলো সুন্দর লাগছে। জহির মিয়া পত্রিকা সরাতেই হেসে উঠল। পরি দু হাতে হাত দিয়ে এদিক ওদিক ঢলতে ঢলতে বলল, দাদা ওয়াও। রিপ পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচে নামতে নামতে বলল, ওয়াও মানে ওয়াও, আমি শিখিয়েছি। পরি হাসলো, রিপের দিকে তাকিয়ে ফিক করে উঠল। রিপ ওয়াও, ওয়াই। হাসলো। পরি দৌড়ে এসে তালহার কাছে নিজেকে দেখিয়ে, দাদা ওয়া না ওয়া। তালহা বেগমও হাসলো, বলল, হ্যাঁ দাদুমণি অনেক সুন্দর। পরি তালহাকে আদর দিয়ে চলে আসলো। মুনার কাছে গিয়ে একই কাজ করলো। মুনা পুরো গাল লালা দিয়ে ভরিয়ে দিয়েছে। ঈশা যখনই নিচে নেমে আসে, পরি তার কাছে দৌড়ে যায়। ফিপি ওয়া। ঈশা হাসলো, ফিসফিস করে বলল, আমার মা তো খুব সুন্দর, খুব কিউট। পরি কিউট উচ্চারণ করতে পারলো। ঈশা খিলখিল করে হাসলো পরীর কাণ্ড দেখে। সে হাসির মাঝে একজনের চোরা দৃষ্টি বারংবার ঘুরঘুর খাচ্ছে অবিরত। রিপ চেঁচিয়ে ডাকলো ঈশাকে, আর কতক্ষণ, তাড়াতাড়ি আয়। মুনা এগিয়ে আসলো। আর পারলো না। পরি, না যাক, তোরা যা। সাথে সাথে ঈশার মুখ কালো হয়ে গেল। রিক তা দেখলো, এগিয়ে আসলো, মুনাকে বলল, না পরি যাক, আমি বলেছি ঈশু যাবে, পরি যাবে। ঈশা অসহায় চোখে মুনার দিকে তাকালো। মুনা হেসে দিল, বলল, মজা করেছিলাম, যা। ঈশা কোলে তুলে নিল পরীকে, বলল, সবাইকে টাটা দাও মা। পরি চুপ থাকলো, কাউকে টাটা দিল না। ঈশা যখন দরজার কাছে আসলো, পরি তার কোল থেকে নামার জন্য জোরাজোরি করলো। ঈশা অবাক হয়ে নামিয়ে দিল পরীকে। পরি দৌড়ে গেল রিকের কাছে। রিক তাকে দৌড়ে যেতে দেখে হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে বাড়িয়ে দিল হাত। পরি শক্তপোক্ত গলা জড়িয়ে ধরে রিককে মিনমিন করে ডাকলো, পাপা। শক্তপোক্ত ব্যক্তিত্বের হৃদ আজ কান্না হাসির একাকার হয়ে গেল। অনেক সময় পার হয়ে গেল, বাবা মেয়ের ছাড়াছাড়ি নেই। পুরো বাড়ির প্রত্যেকটা সদস্য খুশিতে চোখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ঈশা তো দরজার কাছে দাঁড়িয়ে অমন দৃশ্য দেখে হাসলো, ফোনে কয়েকটা ছবিও নিল। পরি রিকের পুরো মুখ আদর দিতে লালা লাগিয়ে দিল। রিকও দিল, বলল, মাটা কবে ফিরবে, একা লাগবে খুব। পরি কাঁদতে কাঁদতেও হাসলো, বলল, এত আম্মা। রিক ও পরির মতো করে ফ্লাইং কিস ছুড়ে দিল। আম্মা। রিপ কোলে তুলে নিল পরীকে, বলল, তোমার মেয়ে কি শ্বশুরবাড়ি যাচ্ছে, আশ্চর্য। রিক বলল, তাড়াতাড়ি ফিরিস, সাবধানে থাকিস। পরি সবার হাত দেখিয়ে তাতা তাতা মিনি খাঁচার ভেতরে ডানা ঝাপটালো, বলল, তাতা তাতা। প্রকৃতিতে শীতল বাতাস, মৃদুমন্দ হাওয়া, সেই হাওয়ায় উড়ছে ঈশার চুল, শাড়ির আঁচল স্থিরভাবে ভারী হাওয়ায়। তার কিছুটা দূরে ছোট্ট মেয়েটি খেলা করছে, আর দুটো বাচ্চার সাথে। মেয়েটি দাঁড়িয়ে তো দেখছে আর হাসছে। দূর থেকে দাঁড়িয়ে কেউ একজন মেয়েটিকে খুব ভালোভাবে দেখছে, মন ভরে দেখছে। কাছাকাছি দাঁড়িয়ে এভাবে কি আদৌ সম্ভব? ভাই নামক এক অদৃশ্য বেড়াজালে যে সে আটকা। এই বেড়াজাল কখন ছিঁড়বে? আজ তো ছিঁড়ার কথা। ঈশা তো তারই ছিল, যখন সে বুঝতে শিখেছিল ভালোবাসা কি, সেই 10 বছর বয়স থেকেই। ঈশু তো তখন কত পেঁচে ছিল, সারাক্ষণ রিপুদা করে ঘুরে বেড়াতো। এই মেয়েকে সে তখন থেকেই ভালোবাসে। জীবনের এই 27-28 বছর বয়সে এসেও এখন এই কঠিনভাবে ভালোবাসে ওই পিচ্চি ইস্যুকে। যদি ইস্যু পিচ্চি নেই, ইস্যু অনেক বড় হয়ে গিয়েছে, সব বুঝতে শিখে গেছে। হয়তো বয়সের তুলনায় একটু বেশি বুঝে, এটা যেটা দরকার তার থেকে বেশি বোঝে। আর চোখে পড়ে না কোনো কিছুই, সে বুঝতে চায় না কোনো কিছুই। রিপু বেলুন বিক্রেতার থেকে একগুচ্ছ বেলুন নিল। পরি তখন ছোট্ট দুইটা বাচ্চার সাথে খেলায় মত্ত, খিলখিল করে হাসছে সে, আর বকবক করে কি সব বলছে তার ভাষায়। ঈশা ঘুরে ফিরে দেখলো পরীর কাণ্ড। রিপুদা কোথায় গেল? রিপ বেলুন হাতে নিয়ে ডাকলো পরীকে, পরিমা নিয়ে যাও, দেখো কি এনেছি। পরি ঘাড় ঘুরিয়ে তাকালো, হাতের মুঠো দিয়ে কপালে চুল সরিয়ে, ঠিক ডক্টর আদি চৌধুরী যেভাবে কপালে একগুচ্ছ হাত বোলায়। ঈশা অবাক হলো, এই বাজে অভ্যাসটা কখন শিখলো পরি? ডক্টর আদি চৌধুরীর সন্তান বলতে কিচ্ছু হয় না, কিছু না। রিপ ঈশার দিকে তাকালো, বলল, তোর জন্য কিনিনি, আমার মায়ের জন্য কিনেছি। ঈশা হাসলো, বলল, হ্যাঁ, এখানে আমার এগুলোর কি দরকার আছে, তোমাদের তো মা একটাই। পরি দৌড়ে এলো, রিপের পাঞ্জাবি টেনে বলল, ও তো। রিপ পরীকে কোলে তুলে নিয়ে বেলুনের গুচ্ছ তার হাতে ধরিয়ে দিল। পরি খুশি হলো রিকের গলা
গাল লাগিয়ে দিল। আদুরে কণ্ঠে ডাকলো, রি। মুখ ফুলিয়ে তাকালো ঈশার দিকে। তাকিয়ে রিপ বলল, দেখেছিস আমাকে পাম দিচ্ছে। ঈশা কথা বলল না। আর এই রাগী মুখশ্রী স্থির দৃষ্টি নিবদ্ধ করলো রিপ। ঈশা ছোট্ট ছোট্ট কথা আর রিপের দিকে তাকালো। রিপ হু করে আওয়াজ করলো, কিন্তু চোখ সরালো না। ঈশা বলল, কি হয়েছে? রিপ কাঁপা কাঁপা হাতে একটা কাঠগোলাপ বাড়িয়ে দিল ঈশার দিকে। ঈশা চমকে হেসে উঠল। বলে, এটা কোথায় পেলে? রিপ চমকালো। আমতা আমতা করতে করতে বলল, ওইখানে একটা গাছে ছিল, ছিঁড়ে এনেছি তোর জন্য। নিবি না? ঈশা কেড়ে নিল। বলল, কেন নিব না? কিন্তু ছেঁড়া ঠিক হয়নি। রিপ মাথা চুলকালো। পরি ঈশার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে চাইলো। ঈশা দিল না। পরি জোরে আওয়াজ করে ডাকলো, পিপি। রিপ বলল, দেখেছিস কি ধমক দিল? ঈশা হাসতে হাসতে বলল, দেবে না তো তোমাকে, এটা আমার। পরি রিপের কোল থেকে ঝাঁপ দিতে চাইলো ঈশার কোলে। ঈশা দৌড়ে সরে গেল। বলল, দেব না, খুব 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 মারবো তোমাকে। পরি কাঁদার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মধ্যে পরির সামনে কাঠগোলাপ এনে দিল আদি। ঈশা দেখছিল না কিছুই। সে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ালো। বলল, রিপদা, আমি ওইখানে আছি। রিপ অবাক হয়ে তাকালো আদির দিকে। পরি কেড়ে নিল কাঠগোলাপ আদির হাত থেকে। ফ্ল্যাঙ্কি ছুঁড়ে মারলো। বলল, আম্মা। আদি হাসলো। বলল, বা, তুমি ফ্লাইন কিছু ছুটতে জানো? পরি জবাব দিল না। কানে গুছে কানের কাছে ফুলটা নিয়ে ডাকলো, রি। রিপ বলল, কানে কিভাবে দেবো মা? আদি হাসলো। বলল, এখানে হঠাৎ এনি ওকেশন? রিপ বলল, তুই এখানে কেন শালা? আমার কত বড় ক্ষতি করলি তুই জানিস? আদি কৌতূহলী গলায় বলল, কি করলাম আমি? রিপ জবাব দিল না। পরীকে নিয়ে চলে গেল। আদির সাথে পিছু পিছু তাকালো মেয়েটার দিকে। ঈশা পা ফেলতে ফেলতে চলল। কোনো বোধহয় নেই তার। অনুভব হালকা। আদি তার পিছু নিল। ডাকলো, শুনছেন? কথা ছিল। ঈশা থমকালো, কিন্তু পিছু ফিরল না। আদি দৌড়ে গেল ঈশার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে থাকলো। যখন ঈশা আর চোখে তাকালো তখনই সরাসরি চোখ আটকে গেল দুজনের। অনেকক্ষণ কাটলো নীরবতায়। বহু সময় পার হওয়ার পর আদি জিজ্ঞেস করলো, কেমন আছেন? ঈশা হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রচন্ড হাসি পেল। কতগুলো দিন পর সেমন প্রশ্ন শুনছে, তাও আবার নিজের স্বামীর মুখে। অদ্ভুত ব্যাপার না? ঈশা হাসলো, তবে তা দেখালো না। বলল, ডক্টর বলতে হয় না কেমন আছেন, তারা তো চেহারা দেখে বুঝে নেয় কেমন আছি। আদি প্রত্যুত্তরে হাসলো। বলল, শরীরটা কেমন আছে তা বোঝাই যায়, বুঝতে পারি, কিন্তু মন কেমন আছে সেটা বুঝতে পারি না। ঈশা অবাক হয়ে ঠোঁট গোল করলো। ও, আপনি মনের কথা বলছেন? আদি হাসলো। বলল, হ্যাঁ। ঈশা বিশেষ পাত্তা না দিল আদিকে। আদি হাঁটতে হাঁটতে বলল, শাড়ির রংটা আপনাকে মানায়নি। কেউ বলেনি। ঈশা অবাক হলো না। স্বাভাবিক গলায় বলছে, তবে আমি কারো কথাতে পাত্তা দেই না, প্রয়োজনও মনে করি না। আদি ঈশার হাত থেকে ঈশার মতো করে ঠোঁট করে বলল, ও আচ্ছা। ঈশা জবাব দিল না। তার রাগ লাগলো খুব। অদ্ভুত সুন্দর নির্মম বাতাস বয়ে গেল হঠাৎ। গাছের পাতায় ফুল নড়ে উঠল। আদি অনেকক্ষণ সময় নিয়ে বলল, আপনার কাছ থেকে কিছু জানতে পারি? বেশি কিছু না। ঈশা এবার অবাক হলো। বুক ধক করে উঠল। গলা উঁচিয়ে রিপার পরীকে কোথাও দেখা গেল না। সে ছুটলো সেই দিকে, কিন্তু বেশি দূর এগোলো না। তার শাড়ির আঁচলে টান অনুভব করলো, ঠিক কয়েক বছর আগের মতোই। ঠিক 3 বছর আগে ও ডক্টর এভাবে শাড়ির আঁচল ধরে রাখতো তার, ঠিক সেই রকম। এই মুহূর্তে সে রাগ করার মতো কিছু খুঁজে পেল না। সামনে পিছু ফিরে তাকালো। দেখলো আদি তার শাড়ির আঁচল ধরে। বলে, সরি সরি, আমার ভুল হয়ে। ঈশা কিছু বলল না। আদি এগিয়ে আসলো। ঈশার দিকে তাকিয়ে অনুনয় নিয়ে বলল, আমি জানি আমার আপনার পথ সম্পূর্ণ ভিন্ন। আপনার কাছ থেকে আমার চাওয়ার কিছু নেই। তাহলে ও এখন সেই সুযোগও নেই। না আমার, না আপনার। আপনি অন্য কারো স্ত্রী আর আমি অন্য কারো স্বামী। আই প্রমিস। আমি জানতে চাইবো না কি আপনার স্বামী কি করে, কোথায় থাকে, কোনো প্রশ্ন করব না। শুধু এইটুকু হেল্প করেন আমার জন্য। আমার মনে হয় সেটি আপনি পারবেন। ঈশা দুশ্চিন্তা আরো বাড়লো। মিনি যদি দেখে ফেলে ডক্টরকে, খাঁচার ভেতর থেকে যদি ডাক দেয়। আদি প্রশ্ন করলো, আপনি কি বিরক্ত? ঈশা বলল, না, বলুন। আদি তার সামনে এসে দাঁড়ালো। কোনো ভনিতা ছাড়া বলল, আপনি মিষ্টি নামের কাউকে চেনেন? ঈশার বুক যেন এই মুহূর্তে আরো কেঁপে উঠল। তার সাথে সাথে পুরো শরীরও। সে প্রশ্নের মর্ম তো না বুঝে প্রথমে মিষ্টি ডাকটি শুনে সে চমকালো, খুশি হলো, চোখে জল টলমল করলো। কিন্তু যখনই বিষয়টি বোধগম্য হলো, তখন সে সাথে সাথে পিছু ফিরল। চোখে চোখই সামনে হয়ে গেল আবারও। ঈশা ভিড় করে জানতে চাইলো, মিষ্টি? আদি মাথা নাড়লো। বলল, হ্যাঁ, মিষ্টি। আমার ওয়াইফের নাম মিষ্টি। ঈশা চুপ রইল, মুগ্ধ হয়ে শুনল সেই কথা। আমার ওয়াইফের নাম মিষ্টি। বাজতে লাগলো তার কানে সেই শব্দটি। ঠোঁট বিস্তর হাসি এলো তার। আদি অবাক হলো না, কষ্ট পেল শুধু। যে পরিমাণ
করা যায় না তার থেকেও বেশি, শোনা যায় না তার থেকেও বেশি। সে তো এই মেয়েটি ছলছল চোখ দেখতে চেয়েছিল, মেয়েটির হাসি ঠোঁটে নয়, কান্না দেখতে চেয়েছিল, হিংসা দেখতে চেয়েছিল, অভিমান দেখতে চেয়েছিল, কিন্তু মেয়েটি কি দেখালো তাকে? হাসি। তার হাসি পাচ্ছে। আদি নিজের সব রাগ, অভিমান, কষ্ট লুকালো। সে জানে অনর্থ এসব অভিমান, তারপরও সে কেন জানি অভিমান জমে গেল বুকে। এই অভিমান কখনো প্রকাশ করার সুযোগ কি আসবে? সুযোগ হলে যাওয়ার পর হঠাৎ এই ভাবনায় আবারও হাস্যকর নয় তো? ঈশা নীরবে হেসে বলল, মিস্টার আদি, আপনি মিষ্টির হাজবেন্ড হয়ে তাকে চিনেন না, আর আমি কি করে চিনবো? ব্যাপারটা হাস্যকর। আদি কি বলবে বুঝে উঠতে পারলো না, শুধু বলল, আপনিও চেনেন না তাকে? তাহলে কে চেনে? ঈশা অদ্ভুত প্রশ্ন করলো। প্রশ্নটা নিজের মনকে করুন, উত্তর পেয়ে যাবেন। আদি সরাসরি চোখ তুলে ঈশার দিকে তাকালো। চকচক করা চোখে চোখ থেকে গড়িয়ে পড়লো পানি। হয়তো সে ভুল দেখলো। আদি বলল, আমার মন কথা বলে না বৃষ্টি। যদি বলতো তাহলে আমি আজকে নিশ্চিত বৃষ্টি হতো। মন কেমনের বৃষ্টি। শুধু নিঃশব্দে হাসলো ঈশা, বা কাঁদলো। আওয়াজ করে বলল, মিস্টার চৌধুরী, বৃষ্টি ঠিকই এসেছিল, কিন্তু সঠিক সময়ে আসেনি, আর এই কারণটা আপনি নই। ভাগ্যের পরিহাস। আদি পিছু হেঁটে 2 পা বলে, আপনি সত্যি চেনেন না? আপনার বয়সে কিংবা বড় কিংবা ছোট হতে পারে, কিন্তু চেনার কথা। ঈশার বলে দিতে ইচ্ছে করছে, আপনার মিষ্টি আপনার সামনে, খুব কাছে, আপনার পাশে, কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি অন্ধ ডক্টর। আপনার চোখের নিচে নামিয়ে রাখে, এদিক ওদিক তাকিয়ে বলে, দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঈশা বলল, কি জন্য খুঁজছেন তাকে? আদি ঈশার প্রশ্নে চমকালো, বলল, অদ্ভুত প্রশ্ন, স্বামী তার স্ত্রীকে কেন খোঁজে? ঈশা মাথা নামিয়ে হাসলো, বলল, হারাতে দিলেন কেন? আদির কণ্ঠে রাগ ধরলো, বলল, আমি হারাতে দেওয়ার কে? যদি সে নিজে থেকে হারিয়ে যেতে চায়। ঈশা আওয়াজ করে হাসলো, বলল, সে হারিয়ে গেল আর আপনি হারিয়ে যেতে দিলেন? যাই হোক, এত কথা কেনই বা বলছি আমি আপনার সাথেই, বা কেন কথা বলছি আমি? কে হই আমি আপনার? আদির ভাবান্তর ঘটলো এই প্রশ্নে। কে হই আমি আপনার? তার বানে যেন কি কাউকে আঘাত করা হলো? যদি তাহলে তাকে আঘাত করা হয়। ঈশা মেয়েটি সেই কাজ খুব ভালোভাবে পারে, খুব সুনিপুণভাবে আঘাত করতে জানে আদিকে। আদি উত্তর দিল না সে প্রশ্নে, শুধু বলল, এই সামান্য কথা বলার জন্য কি কেউ হতে ভয়? ঈশা উত্তর দিল না, হেঁটে এগিয়ে গেল। আদি তার পিছু পিছু ছুটে গেল, বলল, মিষ্টি আপনার মতো দেখতেই। ঈশা স্তব্ধ হলো। আদি বলল, আমার মতো মনে হয় কারণ কি? মিষ্টি ভাবনার চেষ্টা করি, তখনই শুধু আপনার চেহারা মনে আসে, আর একটা দৃশ্য, বৃষ্টির দিন। কেন এমন হয়? ঈশা বলল, জানি না, আপনি যান প্লিজ। আদি পলকহীন তাকিয়ে শুনল ঈশার কথা, বলল, যাচ্ছি, আর আসবো না, কখনোই আসবো না। আপনিও আমার সামনে পড়বেন না, কোথাও আসবেন না আপনি, কল্পনাতেও না। পাষাণ আপনি অনেক। নিজের মনে পড়তে না পারা মানুষগুলো বোধহয় এমনই হয়, তারা বুঝে উঠতে পারে না তারা আসলে কি চায়, কাকে চায়। আদি ঠাই দাঁড়িয়ে রইল। তবে এই খুশির কারণে তার হাসতে ইচ্ছে করলো না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে হলো সে আজকে ডক্টরকে শুনতে পেরেছে। ডক্টর তার কাছে আঁখি জলে ভেসে। ঈশা পা বাড়ালো, আদিও পা বাড়ালো উল্টো পথে। আকাশের দিকে তাকালো, দূরে দাঁড়ানো রিপের কাছে এগিয়ে এলো, বলল, আদি কি বলছিল? পরনে নীল কুর্তি আর সাদা সালোয়ারের ওড়না পরা মেয়েটি গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলো। আফাজ আহমেদ জিজ্ঞেস করলো, আদি কি এখানেই? তুই শিওর ইমি? আমি কি চলে যাব? ইমি কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, লিয়া আন্টি তো বলেছিল আদি এখানে এসেছে। তুমি চলে যাও, চিন্তা করো না, আমি বাসায় ফিরে যাব। এলোমেলো পায়ে হেঁটে আদি এই সামনে এসে আগালো মেয়েটি। থমকে দাঁড়ালো, একনিষ্ঠে তাকালো। আদি দেখার সাথে সাথে বুক চিরে অস্বস্তিকর এক শ্বাস ফেললো আইমি। আদির চেহারা মলিন হাসি ছিটে ফোটাও কিছু নেই। আমি ধীর পায়ে এগোতেই আদির সামনে থেকে ঝাপটে ধরলো, সাথে হুড়মুড় করে কেঁদেও ফেললো। আই মিসড ইউ আদি, মিস ইউ এ লট। আদি যেভাবে আগে ছিল ঠিক সেভাবে দাঁড়িয়ে রইল, নড়লো না, চড়লো না। আমি কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে নিল। আমি আরো চেপে ধরলো, বলল, আমি আগের আদিকে চাই না, আমি আমার জন্য শুধু এই আদিকেই চাই। তুমি এত চুপ কেন আদি? তুমি বাসা থেকে বেরিয়ে এসেছো, কোথায় খাচ্ছো, কি করছো, কোনো খোঁজ নেই। আদি শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। আমি তাকে ছেড়ে দেয়। আদি ঘুরে দূরে শাড়ি পরা রমণীকে দেখা গেল, তার দিকে তাকালো। মেয়েটি খুশিতে কিংবা দুঃখে চোখ চকচক করছে। আদি বোধহয় ভুল দেখলো। আদির সামনে এসে দাঁড়ালো।
বলল, কেন চুপ করে আছো আদি? আদি তাকালো না তার দিকে। আদি তারপরও চুপ। কি বলবে সে? কি বলা উচিত? এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষ বড়ই নিষ্ঠুর। কে ভাবছে তার কথা? মা বাবা ও দূরে দাঁড়ানো মেয়েটি। সে ছেলেটি চোখের আড়ালে থেকে শুধুমাত্র দেখে গেল। আদি আবারও ভাবনায় ডুব দিল। মিষ্টি, খেয়ে মিষ্টি। কে ভেবেছিল তার কথা? ওই চিটকুরের মালকিনটা কে, যে তার নিজের দায়িত্ব শেষ করে চলে গিয়েছে? আদির কথা একবারও ভাবেনি। আইমের কথা আদির মুখপানে বলল, আদি তুমি কিছু খাওনি? আদি শুকনো হাসি উপহার দিল আইমিকে। বলে, খেয়েছি। কারো মুখের দু একটা কথা এমন শক্তি থাকে, এতেই পেট ভরে যায়। অন্য কিছু খাওয়া লাগে না। আমি সরি মি, তোমাকে এত দূর নিয়ে আসলাম। আমি চোখে জল মুছে নিল। বলে, চলো আমরা পাশের রেস্টুরেন্টে যাই, খেতে খেতে কথা বলি। আদি নড়ে না। আমার খিদে নেই ইমি। তাহলে চলো, বাসায় যাবে তোমাদের? আন্টি অসুস্থ আদি। আদি হাত ছাড়িয়ে নিল। বলল, না, যাব না। আমি হতাশ হয়ে বলল, কেন এমন করছো আদি? আদি চুপ থাকলো। ইমি আবারও বলল, আমার বিয়ের ডেট ফিক্স করা হয়েছে আদি। তুমি খুশি ছিলে আদি? হঠাৎ এমন আচরণের কারণ কি? আদি কোনো কথা বলে না। কলা পাথর রঙের শাড়ি পরা মায়াবী চলে যাওয়া দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। বিড়বিড় করে উচ্চারণ করে, পাষাণ। আমি বলে, আদি আমরা কোথাও বসি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার চেহারার কি অবস্থা দেখো আদি। তুমি নিজের খেয়াল রাখছো না। এটা ওটা বলতে চায় মেয়েটি অনিবরত, কিন্তু আশ্চর্য। আদি আচমকা এমন কাজ করে। দূরে ওই মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে চাপড়ে ধরে ইমিকে। বলে, ইমি, সবাই চলে যাক, কিন্তু তুমি থেকো। সবাই স্বার্থপর, তুমি এমন একটা কখনো হইও না। সবাই খানিকক্ষণের জন্য আমার জীবনে আসে, তারপর আবার চলে যায়। আমি ছোঁয়ার আগেই, ধরার আগেই, কিছু বলার আগেই তুমি যেও না ইমি। আমি ভালোবেসে ঠকে গেছি ইমি। তুমি কখনো ঠকিও না, কখনো না। আমি না বাসলেও তুমি আমায় ভালোবেসো। আমি কষ্ট দিলেও তুমি আমায় পাশে থেকো, কষ্ট দিও না। আমি ছুঁড়ে ফেললেও তুমি আমায় আঁকড়ে ধরো। কখনো চোখের আড়াল হয়ে যেও না, মনের আড়াল করো না। কখনো আমায় ছেড়ে যেও না ইমি। এই পরিস্থিতিতে আসুক, আমাকে রেখে যেও না। যে পরিস্থিতি আসুক, তোমার সাথে রেখে দিও, নয়তো নিয়ে যাইও, কিন্তু একা ছেড়ে দিও না ইমি। তুমি আমার বুকের আছো ইমি, কিন্তু তারপরও ফাঁকা ফাঁকা লাগছে। কোথায় একটা শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা কার জন্য আমি জানি না। এই শূন্যতা কেন পূরণ করতে পারছো না তুমি ইমি? কেন? আমি মুখ তুলে তাকালো আদির দিকে। বলল, আমি পূরণ করে দিব। কথা দিচ্ছি, কখনো তোমায় ছেড়ে যাব না। তোমায় সবসময় সকল পরিস্থিতিতে নিজের পাশে রাখবো, পাশে থাকবো। তোমার মন মগজ এবং এই হৃৎপিঞ্জরের শুধু ইমির বসবাস হবে। ইমি থাকবে সেখানে, আর আর কেউ নয়।